ঢাকার পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিমানবন্দরে স্বাগত জানাবেন সেনাপ্রধান। কাল রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি, রাত্রেবেলা রাত ৮টার দিকে করতে পারি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ ৪ জনের সাজা বাতিল। বিজয় যেন হাতছাড়া না হয়, সতর্ক থাকার তাগিদ। দীর্ঘদিন পর খালেদা জিয়ার বক্তব্যে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিএনপির সমাবেশ যেন জনসমুদ্র, বিরোধ ভুলে যাওয়ার আহ্বান। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব। ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। স্বৈরাচারী হাসিনার মন্ত্রী হাসান মাহমুদ পাচার করেছেন হাজার কোটি টাকা। দুর্নীতিবাজ পলকের সম্পদের পাহাড়। এবং রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ নবনিযুক্ত আইজিপির। ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কাজে ফেরার নির্দেশ। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএস চিমচিবার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার বিস্তারিত সংবাদ। কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়, সেই জন্য বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে এক বক্তব্যে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। ফ্রান্সের প্যারিসে চিকিৎসা শেষে এমিরেটসের একটি ফ্লাইটে দেশের পথে ডক্টর ইউনূস। ঢাকায় পৌঁছাবেন কাল দুপুরে। শামীম আক্তারের রিপোর্ট। সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ছাত্র জনতার বিজয়কে দেশের দ্বিতীয় বিজয় দিবস হিসেবে বর্ণনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। বলেন, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না যাতে কোনো প্রকার ভুল হয়ে বিজয় হাতছাড়া হয়ে যায়। এই বার্তায় তিনি বর্তমান পরিস্থিতিতে সবাইকে হিংসা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানান। জনগণের স্থাবর অস্থাবর সম্পত্তি বিনষ্ট থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে বাংলাদেশকে বিপুল সম্ভাবনার দেশ উল্লেখ করে পরবর্তী প্রজন্মের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সবার প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন। দেশবাসীর প্রতি এই বার্তায় সহিংসতাকে সবার শত্রু চিহ্নিত করে নতুন শত্রু সৃষ্টি না করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এমিরেটসের একটি ফ্লাইটে দুপুর ২টার পর তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। অন্যদিকে মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়কেরা রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্তের কথা জানান। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কাল রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আকার হতে পারে ১৫ জনের। ডক্টর ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী বলেও আশ্বস্ত করেন সেনাপ্রধান। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। সমসাময়িক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনানিবাসে বিকেলে বৈঠকে বসেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। বৈঠক শেষে বেরিয়ে এসে গণমাধ্যমে সেনা প্রধান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি আরও উন্নতির আশাদার। এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে, ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে। এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব। গত কয়েকদিনের সহিংস পরিস্থিতি নিয়ে কথা বলেন সেনা প্রধান। জানান, অন্যায়ের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। আমি জনগণকে আহ্বান করব, এ ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে।
এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় হতে পারে শপথ। অন্তর্বর্তীকালীন সরকারের আকার হতে পারে 15 জন। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি, রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। দেশব্যাপী ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, বিষয়টি নজর এড়ায়নি সেনাপ্রধানের। শিক্ষার্থীদের এই উদ্যোগকেও প্রশংসায় ভাসিয়েছেন সেনাপ্রধান। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। আমরা আনসার ভিডিকেও কাজে লাগিয়েছি, এবং আমি তো বললাম যে ছাত্ররাও আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামে গঞ্জে। তারা এই কাজগুলোর মাধ্যমে, তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে, এবং বিএনসিসিকেও আমরা এটা করতে আমরা হয়তো এমপ্লয় করব এই কাজে। এই সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, পুলিশের পুনর্গঠন কাজ চলছে, আর দায়িত্বশীল ভূমিকা রাখায় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ সময় পর বিএনপির সমাবেশে বক্তব্য রাখলেন সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের বক্তব্যে উচ্ছ্বসিত সমাবেশে আসা নেতাকর্মীরা। এ সময় বেগম জিয়া বলেন, ছাত্র তরুণরা নতুন সম্ভাবনা তৈরি করেছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। মাজহারুল ইসলামের রিপোর্ট। এ যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘ সময় পর দলীয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বক্তব্যের শুরুতেই ছাত্র গণ অভ্যুত্থানে নিহত হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। বলেন, ছাত্র জনতাই বিজয় এনে দিয়েছে, তারাই জাতির ভবিষ্যৎ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় তার মুক্তি ও সুচিকিৎসার জন্য যারা আন্দোলন করেছেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান বেগম জিয়া। আমার কারণ ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ সময় পর চেয়ারপারসনকে গণমাধ্যমে দেখতে পেয়ে উল্লসিত দলীয় নেতাকর্মীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুলিশের মনোবল ভাঙতে একটি চক্র কাজ করছে বলেও দাবি করেন তিনি। নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। হিংসা প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সাইফুর রিপনের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 52-71-এর মতো ছাত্র সমাজ বিজয়ের আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন বলে মন্তব্য করেন তিনি। দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন। হাজারো শহীদের রক্তে অর্জিত নতুন স্বাধীনতাকে কালিমা লাগাতে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে
গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। সব ধর্ম ও বিশ্বাসের মানুষের নিরাপত্তার ঢাল হিসেবে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। গণহত্যাকারী শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই, দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দাবি করেন দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। হিংসা প্রতিহিংসা নয়, মুক্তিযুদ্ধের মূল মন্ত্রে দুর্নীতিমুক্ত, নিরাপদ ও গণতান্ত্রিক দেশ গড়ার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণকে সঙ্গে রাখবেন, কারণ জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা বিজয় সুসংহত করাই এখন মূল কাজ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার গঠনে আর সময় ক্ষেপণ না করার তাগিদ দেন তিনি। এ সময় যে কোনো অশুভ শক্তিকে মোকাবিলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির নীতি নির্ধারকরা। সাইফুল রিপনের আরও একটি রিপোর্ট। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। জনসমুদ্রে আসা নেতাকর্মীরা প্রত্যয় জানান সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে যে গণ অভ্যুত্থান তা বৃথা যেতে দেবেন না তারা। এই খুনি স্বৈরাচারী হাসিনা সরকার যেমনি ভাবে পতন হয়েছে, সবাই শিক্ষা নেওয়া উচিত। আমাদের এক থেকে এই স্বাধীনতা, আজকে দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। বিএনপির শীর্ষ নেতারা বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান লড়াইকে বিপদগামী করতে এখনো বিগত সরকারের সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে। এই যে সফল লড়াই, এই লড়াইকে বিপদগামী করার জন্য চক্রান্তকারীরা, বিগত সরকারের সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে। রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। কোন দলের, কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হতে পারবে না। যে কোনো অশুভ শক্তিকে মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় জানান বিএনপির নীতি নির্ধারকরা। যারা কষ্ট করেছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, তাদের পবিত্র দায়িত্ব এই যারা আজকে বিএনপির স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় জনগণকে উৎপাত করতেছেন, তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। এই বিজয়ের উৎসব যখন আমরা পালন করি, তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা তাদেরকে প্রতিহত করবেন। দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, তবেই জনতার অধিকার প্রতিষ্ঠা হবে। সুষ্ঠুভাবে
তাদের ইচ্ছামতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে এবং এটা যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আর সময় ক্ষেপণ না করার তাগিদ দেন দলের মহাসচিব। স্বৈরাচারের দোসরদের ঠেকাতে ঐক্য ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার পালিয়ে গেছে, পদত্যাগ করেছে, শুধু তারা না, তাদের দোসররাও পালিয়ে গেছে। বন্ধুগণ, এটাকে সুসংহত করতে আবার যেন তারা ফিরে আসতে না পারে সেই জন্য ইস্পাত দৃঢ় ছাত্র গণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে। দেশ জুড়ে যারা সহিংসতা নৈরাজ্য করছে তারা দুর্বৃত্ত, বিএনপির কেউ নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরা দেশের শত্রু। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের যে পদত্যাগের দাবি করেছেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার জানিয়ে ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, নতুন কোনো সরকারকেই তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। শিউলি রায়ের রিপোর্ট। বুধবার সকাল থেকেই বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা। পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন, পে স্কেল, সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধে বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী গভর্নর, ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবি করে বিক্ষোভ করে। এক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে ঢুকে পড়ে তারা। পরে তাদের চাপে পদত্যাগে বাধ্য হন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান আর পালিয়ে যান বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। এরপরেই সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। এই সময় তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের যে পদত্যাগের দাবি করেছেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। সরকার কর্তৃক চুক্তিভিত্তিক নিয়োগকৃত ডেপুটি গভর্নর, বিএফআইও প্রধান ও পলিসি অ্যাডভাইজারের পদত্যাগ দাবি করেন। পদত্যাগ ও উত্থাপিত বিষয়গুলো বিদ্যমান আইন অনুযায়ী সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় অন্তর্বর্তী সরকার গঠিত হলে তা দ্রুত সময়ে সরকারের বিবেচনার জন্য প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সময় এস আলম গ্রুপের মালিকাধীন 7টি ব্যাংকের বিষয়ে মেজবাউল হকের কাছে জানতে চান সাংবাদিকেরা। তা নিয়ে পুরো বিষয়টি খোলাসা করেন তিনি। আজকে যারা কর্মকর্তা কর্মচারীরা এসেছিলেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে এই ধরনের যে প্রয়োজনীয় আইনি সংস্কারগুলো দরকার, যেটাতে এই ধরনের হস্তক্ষেপ, এই ধরনের ইয়েকে দূর করা যায়, সেইটা আমরা সরকারের কাছে প্রস্তাবনা করব। অর্থ পাচারের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যাংকের পরিচালক ও এমডিদের ব্যাংক হিসাব জব্দ করার বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান মেজবাউল হক। রেগুলার সরকার হবে, আমরা তখন আবার আপনাদের সঙ্গে নতুন ইয়েতে বলবো। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজি মোহাম্মদ ময়নুল ইসলাম। বুধবার বঙ্গভবনে তিনি এই সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতির চেইন অফ কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। তাকে অভিনন্দনও জানান রাষ্ট্রপতি। যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশনাও দেন তিনি। পরে এক সংবাদ সম্মেলনে 24 ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন নতুন আইজিপি। আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, পিওএম, এপিবিএনস হেডকোয়ার্টার সহ অন্যান্য এপিবিএনস কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আজও ভিড় জমিয়েছেন পদোন্নতি বঞ্চিত বিএনপি জামায়াতপন্থী কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে একত্রিত হন
পদোন্নতি বঞ্চিত এসব কর্মচারীরা। এ নিয়ে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে নির্বাহী দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতি। দেশের সাংবিধানিক কোনো শূন্যতা নেই বলেও স্পষ্ট করেন তিনি। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আছেন, তিনি এখন আমাদের নির্বাহী প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সুতরাং শূন্যতা আছে যেটা এটা আসলে ঠিক নয়। আমাদের যে কাজগুলো আছে যেগুলো খুবই জরুরি ভিত্তিতে আমাদের কাজ করতে হচ্ছে, আমরা মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনা নিয়ে আমরা সেগুলো কাজ করছি। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের লিমিটেশন, বড় ধরনের লিমিটেশন আছে বলে আমি মনে করি না। আমরা আছি, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় সহ আমাদের সকল মন্ত্রণালয় বিভাগ সচিব মহোদয়রা কাজ করছেন এবং আমাদের সকল কর্মকর্তা কর্মচারী তারাও সকলের কাজে আছে। পালাতে গিয়ে এয়ারপোর্টে আটক হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে হাসান মাহমুদ নানা মন্তব্যের জন্য হন বিতর্কিত। টানা 4 মেয়াদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়ে হাসান মাহমুদ ও তার পরিবার এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। দেশে অঢেল স্থাবর অস্থাবর সম্পত্তির পাশাপাশি দুবাইতে তার বেশ কয়েকটি বাড়িও রয়েছে। দর্শক, বাকিটা জানাচ্ছেন কায়েস রাহাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব। জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের শাসনামলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ। সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় 3টি 15 তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কেনেন 100 কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশে সম্পদ গড়েননি, সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ। আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি। তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ, বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্যও দেশজুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গানও গাইতেন। বিতর্কিত হাসান মাহমুদ বন, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ে টানা 16 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সুপ্রিম কোর্টের সব বিচার কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল 2 বিভাগের সব বিচার কাজ বন্ধ থাকবে। এর আগে দুপুরে হাইকোর্ট বিভাগের বিচার কাজ চালু রাখার একটি নির্দেশ দেওয়া হয়েছিল। এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সেই নির্দেশনা রহিত হলো। স্বৈরশাসক শেখ হাসিনার রাজনৈতিক রোষানলে পড়ে লাঠিয়াল বাহিনীতে পরিণত হয় পুলিশ বাহিনী, এমন মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আব্দুল্লাহেল বাকি। তিনি বলেন, পুলিশ 24 ঘন্টায় জনসাধারণের সেবায় নিযুক্ত সংস্থা, তারা কখনো কর্মবিরতিতে যেতে পারে না। শাহাদাত নিশাদের রিপোর্ট। পুলিশ বাহিনীতে চলমান অস্থিরতা নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বৈষম্যের শিকার সদস্যরা। শুরুতেই সংগঠনের পূর্বের কমিটির অনুপস্থিতি ও পুলিশ সদস্যদের সক্রিয়তার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহেল বাকিকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে সদস্যদের একাংশ।
এ সময় সংগঠনের একাধিক সদস্য তুলে ধরেন তাদের বৈষম্যে পড়ার গল্প। আমি প্রথম ভিকটিম। আমাকে 2007 সালে বান্দরবনে পাঠাই দেওয়া হয় এবং তারপরে থানসি থানায় দেওয়া হয় এবং তারপরে সেখানে আমি 1 বছর চাকরি করি। আমি নিয়ম মানি, আমি চাকরি করেছি সুন্দরভাবে। এরপরে আমাকে আকস্মিকভাবে সাসপেন্ড করা হয়। সংবাদ সম্মেলনে নতুন সভাপতি সাংবাদিকদের বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রোষানল পুলিশ বাহিনীকে লাঠিহাল বাহিনীতে পরিণত করেছে। আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটা পুনরুদ্ধার করতে চাই, মানুষকে স্বস্তি দিতে চাই, মানুষকে নিরাপত্তা দিতে চাই, মানুষের মনে সমস্ত রকমের সন্দেহ দূর করতে চাই, মানুষকে পুলিশের প্রতি আস্থায় ফিরিয়ে নিয়ে আসতে চাই। এই কাজগুলো আমরা করব। স্বৈরাচারের দোষর হিসেবে কিছু পুলিশ কর্মকর্তা বাহিনীকে জনরোষের মুখে ফেলে তারা এখন আত্মগোপনে বলেও মন্তব্য করেন নতুন সভাপতি। সে সঙ্গে দালালির মাধ্যমে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ তোলেন অনেক কর্মকর্তার বিরুদ্ধে। স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন। যে সকল পুলিশ সদস্যগণ খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে, তারা প্রায় সকলেই আজ গা ঢাকা দিয়ে আছে। এ সময় তারা নতুন আইজিপির নেতৃত্বে দ্রুত কাজে ফেরার আশা প্রকাশ করেন। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের চলমান আন্দোলনে জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেশটি বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করে পাকিস্তান। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনার সরকার পতনে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন সহ অনেক দেশই বিবৃতি দিয়েছে। এই তালিকায় এবার যোগ হয়েছে পাকিস্তান। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশটির সরকার। মঙ্গলবার বিকেলের দিকে এক বিবৃতিতে এমন বার্তা দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম ডন জানায়, ইসলামাবাদ নিশ্চিত যে বাংলাদেশি জনগণের দৃঢ় চেতনা, ঐক্য, সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। গেল কয়েকদিনের বিক্ষোভের মধ্য দিয়ে শান্তিপূর্ণ এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও আশাবাদ দেশটির সরকারের। গত জুলাই থেকে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে 4 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে উঠে এসেছে ডনের প্রতিবেদনে। এই পরিস্থিতিতে 5 আগস্ট ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।